হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাথ অ্যান্ড সায়েন্স সেন্টার্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি অনশট এমসিকিউ সিরিজে হাজারি অফ নাকসারের বই থেকে পরিবেশ রসায়ন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। সো দেখো আমাদের প্রথম প্রশ্ন, মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তোমরা জানো 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ারের উচ্চতা বিস্তৃত থাকে। এরপর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের প্রধান উপাদান হল ওজোন। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারে নিচের কোনটি থাকে না? তোমরা জানো হোমোস্ফিয়ারে মিথেন গ্যাস থাকে না। বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি হয়? এটা মনে রাখবে যে থার্মোস্ফিয়ারে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি হয়। এটা মনে রাখার একটা ট্রিক্স রয়েছে, যেমন দেখো এখানে বলা হয়েছে থার্মো। এই থার্মো কথাটি দেখে তোমরা মনে রাখতে পারবে যেটা তাপমাত্রা বোঝানো হচ্ছে এবং এখানে তাপমাত্রা সর্বাধিক। এরপর বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হলো মেসোস্ফিয়ার অঞ্চল। তোমরা মনে রাখবে ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে কমে, মেসোস্ফিয়ারেও কমে এবং থার্মোস্ফিয়ারে আবার বৃদ্ধি পায়। এরপর ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অবস্থিত? ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত। এরপর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড়ঝঞ্ঝার উৎপত্তি ঘটে? দেখো ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঝড়ঝঞ্ঝার উৎপত্তি ঘটে, কারণ ট্রোপোস্ফিয়ার কিন্তু আমাদের প্রথম স্তর। এরপর সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত থাকতে হয়? এটা হবে 27 ডিগ্রি সেলসিয়াস। এরপর নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? আমরা জানি বয়েলের সূত্র অনুসারে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে P1V1 ইকুয়াল টু P2V2 হবে। তো গ নম্বর আমার বয়েলের সূত্র প্রকাশ করছে। এরপর পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? দেখতে পাচ্ছ এখানে পিভি ইকুয়াল টু ধ্রুবক, কারণ এখানে স্ট্রেট লাইন দেখা যাচ্ছে যা এক্স অক্ষের সমান্তরাল। তো পিভি ধ্রুবক, এটা আমাদের বয়েলের সূত্র নির্দেশ করে। এরপর পার্শ্বের লেখচিত্রে কোন সূত্রটি সমর্থন করে? দেখো এখানে টি ইকুয়াল টু ধ্রুবক লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা পি সমানুপাতিক 1/v, যা আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করছে। এরপর পাশের লেখচিত্রটি কোন গ্যাস সূত্রকে সমর্থন করে? দেখো এখানে ভি সমানুপাতিক পি ইনভার্স বা 1/p, এটা কিন্তু আমার বয়েলের সূত্র অনুসারে এটা আমরা দেখতে পাই, তার মানে এটা আমার বয়েলের সূত্রকে সমর্থন করে। এরপর উদ্দীপকের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? দেখো এখানে দেওয়া রয়েছে পি স্থির। তোমরা জানো চার্লসের সূত্রে পি অর্থাৎ চাপ স্থির থাকে এবং ভি সমানুপাতিক হয় টি। তো এটা আমার চার্লসের সূত্রকে সমর্থন করছে। কোনটি পরম শূন্য তাপমাত্রা? আমরা জানি যে 0 কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তো 0 কেলভিন ইকুয়াল টু লিখতে পারি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সার হবে খ। তত্ত্বীয়ভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? তোমরা জানো পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি ইকুয়াল টু 0 হয়। এখানে পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? তোমরা সবাই জানো এটা পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমার আদর্শ গ্যাসের সমীকরণ। এরপর আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি? এটা কিন্তু যদি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি দিই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে বলা হয়েছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি। পিভি ইকুয়াল টু এনআরটি হলো আমার আদর্শ গ্যাসের সমীকরণ, কিন্তু যখন আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হবে তখন এটি হবে পিভি ইকুয়াল টু 1/3 mnc²। এরপর এসএটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? তোমরা জানো এসএটিপিতে বোঝায় আমার গ্যাসের মোলার আয়তন হবে কক্ষ তাপমাত্রা, অর্থাৎ 24.789 লিটার। এরপর এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তোমরা তো এটা জানো যে এসটিপিতে গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে অ্যান্সার ক। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটি? দেখো ডি ইকুয়াল টু PM/RT, এটা আমার গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ বা সূত্র। এরপর লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কোনটি? দেখো আর এর ভিন্ন ভিন্ন কয়েকটি মান রয়েছে এর বিভিন্ন এককের উপর ভিত্তি করে। তো যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বের করতে চাই, এক্ষেত্রে আর এর মান হবে
0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এরপর এসআই এককে আর এর মান কোনটি? দেখো 8.314 এটা হলো আমার এসআই এককে আর এর মান। সিজিএস এককে আর এর মান কোনটি? তোমরা জানো সিজিএস এককে আমার শক্তির একক হয় জুল থেকে হয় আর্ক। এখানে 1 জুল ইকুয়াল টু হবে 10⁷ আর্ক। তার মানে আমার যদি আমি আর এর মান এসআই এককে যা পাই তার সাথে যদি আমি 10⁷ গুণ করি তাহলেই আমি সিজিএস এককে আর এর মান পেতে পারি। তাহলে দেখো আর এর মান সিজিএস এককে 8.316 ইন্টু 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কোনটি? দেখো এসআই এককে যদি আমরা আর এর একক লক্ষ্য করি এখান থেকে আমরা আর এর মাত্রা বের করতে পারি। দেখো জুল বলতে বোঝায় এটা কাজের একক, এরপরে মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। দেখো এটা খ নম্বরের সঙ্গে মিল আছে। এরপর এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কোনটি? বোল্টজম্যান ধ্রুবককে যদি আমরা কে ধরি তাহলে কে ইকুয়াল টু হবে আর ডিভাইডেড বাই এন এ, অর্থাৎ আর এর মানকে আর এর এসআই মানকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান পেয়ে যাব এবং এটি হবে 1.38 ইন্টু 10⁻23। এরপর বলা হয়েছে 1 এটিএম ইকুয়াল টু কত প্যাসকেল? 1 এটিএম বলতে বোঝায় 101,325 প্যাসকেল। দেখো এটা কিন্তু আমার গ নাম্বার। এরপর স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কীরূপ হয়? একটু কল্পনা করো, যদি আমরা গ্যাসের চাপ বাড়াই তাহলে কিন্তু আমার আয়তন কমে যায়, আর আয়তন কমে যাওয়া মানে সেখানে আমার ওই গ্যাসের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তার মানে উত্তর হবে এখানে ক। পরের প্রশ্ন, 18°C তাপমাত্রায় 0.8 এটিএম চাপে কোনো গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার হলে এর আণবিক ভর কত? দেখো এখানে আমার টি দেওয়া রয়েছে, আমার পি দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে এবং এম বের করতে হবে। তোমরা সূত্র জানো যে ঘনত্ব নির্ণয়ের সূত্র ডি ইকুয়াল টু PM বাই RT। তো এখানে আমার এম এর মান বের করতে হবে, যেখানে আমি বাকিগুলোর মান জানি, আর আর তো ধ্রুবক, এর মান আমরা জানি। এখানে যেহেতু আমার চাপের একক দেওয়া রয়েছে এটিএম এককে এবং ঘনত্ব দেওয়া রয়েছে গ্রাম পার লিটার এককে, তাই এখানে আমি আর এর মান বসাবো 0.0821। আর এখানে তাপমাত্রা হবে আমার টি, সবসময় কেলভিন এককে বসাবো আমরা। সো এভাবে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমি এখানে এম এর মান পেয়ে যাব। এম এর মান আসবে 67.11 গ্রাম পার মোল। এরপর প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থা বলতে বোঝায় আমার এসটিপি। এসটিপিতে আমার 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটাকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করি তাহলে আমি পাবো 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তো খ নম্বর আমার অ্যান্সার। এরপর 25°C তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ 1 এটিএম হলে 1/V এর মান 0.005 লিটার হয়। 1/V এর মান 0.042 হলে তখন চাপ পি এর মান কত হবে? সো দেখো এখানে আমার P1 এর মান দেওয়া রয়েছে এবং V1 এর মান দেওয়া না থাকলেও 1/V এর মান দেওয়া রয়েছে। তাহলে আমি V1 ইকুয়াল টু লিখতে পারবো 1/0.05। এখানে V2 এর মান লিখতে পারবো আমি 1/0.042 এবং এখানে আমার P2 এর মান বের করতে হবে, অর্থাৎ P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সূত্র ব্যবহার করে আমরা P2 এর মান বের করতে পারি এবং ক্যালকুলেশন করার পর আমরা P2 এর মান পাবো 0.84 এটিএম। এরপর এ ও বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে 10 এবং 30 হলে এর মিশ্রণের মোট চাপ 12 এটিএম হয়। এ গ্যাসের আংশিক চাপ কত হবে? দেখো আংশিক চাপ বের করতে গেলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। ধরো এ গ্যাসের আংশিক চাপ পি অফ এ হলে এখানে আমার উপরে থাকবে এ গ্যাসের মোল সংখ্যা এবং নিচে হবে এন টোটাল। এন টোটাল বলতে বোঝায় আমার এ গ্যাসের মোল সংখ্যা প্লাস বি গ্যাসের মোল সংখ্যা, এর সাথে গুণ হবে আমার পি টোটাল। সো এখানে আমি যদি মানগুলো বসিয়ে দেই, দেখো এখানে এ এর মোল সংখ্যা 10, বি এর মোল সংখ্যা 30, মোট চাপ 12। তার মানে এখানে হবে উপরে 10, নিচে 10 + 30 × 12।
সো ক্যালকুলেশন করলে এখানে আমি অ্যান্সার পেয়ে যাব। আমার অ্যান্সার হবে 3 ATM। এরপর বায়ুমণ্ডলে N2 এর আংশিক চাপ কত? N2 এর আংশিক চাপ এটা মুখস্থ রাখবে 0.78 ATM। পরের প্রশ্ন, 1.032 গ্রাম অক্সিজেন ও 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ বলতে বোঝায় আমার উপরে হবে যে মোল ভগ্নাংশ আমি বের করবো, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড উপরে হবে এবং নিচে হবে N টোটাল। এটা করলেই আমরা এখানে মোল ভগ্নাংশ বের করতে পারবো। সো যেহেতু এখানে আমার W এর মান দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমি N এর মান বের করতে পারি। সো তাহলে মোল ভগ্নাংশ হবে আমার এখানে N অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই N অফ অক্সিজেন প্লাস N অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে আমরা N ইকুয়াল টু বসাবো W/M এই সূত্রটি। তো মানগুলো বসালে আমি এখানে ক্যালকুলেশন করার পর আমি এখানে অ্যান্সারটি পেয়ে যাব। আমার অ্যান্সার আসবে 0.082 ATM। পরের প্রশ্ন, সমভরের মিথেন ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো। হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কত? এখানে মূলত আমার হাইড্রোজেনের আংশিক চাপ চাওয়া হয়েছে, যা মোট চাপের ভগ্নাংশ কত, অর্থাৎ মূল কথা আমার এখানে হাইড্রোজেনের মূল ভগ্নাংশ বের করতে বলা হয়েছে। হাইড্রোজেনের মূল ভগ্নাংশ, তো এটা বের করতে গেলে অবশ্যই আমাদের উপরে থাকবে হাইড্রোজেনের মান N অফ হাইড্রোজেন এবং নিচে হবে N অফ মিথেন প্লাস N অফ হাইড্রোজেন। তো এখানে ধরো আমার সমভরের অর্থাৎ W পরিমাণ মিথেন এবং হাইড্রোজেন দেওয়া রয়েছে। তো এখান থেকে যদি আমি বের করি তাহলে আমার এখানে পাচ্ছি আমি W/2 ডিভাইডেড বাই W/16 প্লাস W/2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 8/9। এরপর পাশের গ্যাস পাত্রের স্টপ কর্ক খোলা অবস্থায় মোট চাপ P ইকুয়াল টু 200 মিলিমিটার Hg হলে Na হয় 6 মোল এবং Nb হয় 14 মোল। উদ্দীপকের ক্ষেত্রে এ গ্যাসের আংশিক চাপ কত হবে? আংশিক চাপের ক্ষেত্রে আমরা সূত্রটি লিখতে পারি এখানে P অফ A ইকুয়াল টু N অফ A ডিভাইডেড বাই N অফ A প্লাস N অফ B, মানে N টোটাল এবং গুণ হবে P টোটাল। তাহলে যদি আমি এখানে মানগুলো বসাই, দেখো এখানে N অফ A 6 মোল, N অফ B 14 মোল, তাদের উপর হবে 6, নিচে 6 প্লাস 14 ইন্টু 200। এটাকে ক্যালকুলেশন করলে আমি যে অ্যান্সারটি পেয়ে যাব সেটি হলো এখানে 60 মিলিমিটার Hg। এটা হলো আমার এই গ্যাসের আংশিক চাপ। পরের প্রশ্ন, STPতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে কোনটি? তো এখানে গ্যাসটি চেনার জন্য আমার অবশ্যই গ্যাসের আণবিক ভর বের করতে হবে। সো দেখো এখানে আমার W এর মান দেওয়া রয়েছে এবং V এর মান দেওয়া রয়েছে। তো আমরা M এর মান কীভাবে বের করতে পারি? তোমরা একটা ফর্মুলা জানো যে আমাদের N ইকুয়াল টু W/M, আবার N ইকুয়াল টু লেখা যায় V/VSTP। সো এখান থেকে যদি আমি W এর মান বসিয়ে দিই 3.2, নিচে M ইকুয়াল টু V এর মান এখানে দেওয়া রয়েছে 2.24 আর V অফ STP হলো 22.4। এখান থেকে আমি M এর মান ক্যালকুলেশন করলে M এর মান আসছে 32। দেখো 32 বলতে কিন্তু আমার বোঝায় অক্সিজেন গ্যাসকে, তার মানে আমার এখানে নির্ণয় গ্যাসটি হবে অক্সিজেন, অর্থাৎ ঘ নম্বর আমার অ্যান্সার। এরপর 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একত্রে মেশানো হলো, অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? দেখো অক্সিজেনের মোল ভগ্নাংশ মানে আমার এখানে উপরে হবে N অফ অক্সিজেন, নিচে হবে N অফ অক্সিজেন প্লাস N অফ নাইট্রোজেন। সো এটাকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি আমার অ্যান্সার হবে 0.375, অর্থাৎ ঘ নম্বর আমার অ্যান্সার। এরপর 6 মোল অক্সিজেন এবং 14 মোল নাইট্রোজেন একত্রে মেশানো হলো, মিশ্রিত গ্যাসের চাপ 200 মিলিমিটার Hg হলে অক্সিজেন এর আংশিক চাপ কত? লক্ষ্য করো আমার 35 এবং 38-এর ডাটাগুলো প্রায় সেম, তো আমি এটা করলাম না, এটা তোমরা করলে অ্যান্সার পাবে 60 মিলিমিটার Hg। এরপর দেখো পরের প্রশ্ন, গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটির? এখানে উত্তর হবে আণবিক ভর। তোমরা অনেকে পারমাণবিক ভর দিতে পারো, কিন্তু দেখো লক্ষ্য করো এখানে H2O2 এই সকল ক্ষেত্রে যদি আমরা ব্যাপন হার তুলনা করতে যাই, আমাদেরকে কিন্তু এই অণুর
আণবিক ভরটি বের করতে হচ্ছে, তাই এখানে উত্তর হবে আণবিক ভর। এরপর 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl ও দ্বিতীয় মুখে অ্যামোনিয়া গ্যাস একসাথে ঢোকালে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয় কোথায়? ধরি আমি কাঁচ নলের প্রথম মুখে, অর্থাৎ প্রথম মুখ থেকে এক সেন্টিমিটার দূরে আমার HCl এবং অ্যামোনিয়া একসাথে হবে, তাহলে দ্বিতীয় মুখ থেকে এই দূরত্বটি হবে 25 - সেন্টিমিটার। তো আমার সূত্র অনুসারে আমি এখানে লিখতে পারি তাহলে x ডিভাইডেড বাই 25 - ইকুয়াল টু √ উপরে হবে আমার অ্যামোনিয়ার আণবিক ভর এবং নিচে হবে HCl এর আণবিক ভর। তাহলে লিখতে পারি আমার অ্যামোনিয়ার আণবিক ভর এখানে 17 এবং HCl এর আণবিক ভর 36.5। তো এখান থেকে যদি আমি x এর মান ক্যালকুলেশন করি তাহলে আমি অ্যান্সারটি পাবো এখানে x ইকুয়ালটা হবে 10.14 সেন্টিমিটার, অর্থাৎ প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার ভেতরে আমার গ্যাসটা মিলিত হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমার R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু হবে √M2 ডিভাইডেড বাই M1। তো এটা কিন্তু আমার মূলত ক নাম্বারকে নির্দেশ করছে। তোমরা এইভাবে গুণ অবস্থায় দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো, তখন গ নাম্বার অনেকে অ্যান্সার দাগিয়ে দেয়, কিন্তু মনে রাখবে এখানে আমার R1 উপরে এবং এ পাশে M2 উপরে, অর্থাৎ গুণ করলে আমার R1 √M1 ইকুয়াল টু R2 √M2। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? মনে রাখবে যে গ্যাসের M এর মান সবচেয়ে কম সেই গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি। এখানে আমার মিথেনের আণবিক ভর হচ্ছে 16 এবং অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, তার মানে আমার মিথেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। এরপর একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে? অর্থাৎ যে গ্যাসের M এর মান সবচেয়ে বেশি হবে সেই গ্যাস ব্যাপিত হতে অধিক সময় লাগবে। এখানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই এটি ব্যাপিত হতে সবচেয়ে বেশি সময় লাগবে। এই সকল ক্ষেত্রে তোমরা প্রত্যেকটি অপশনের আণবিক ভর চেক করে দেখবে, তাহলে তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? ব্যাপন হার সর্বাধিক মানে আমার M এর মান সবচেয়ে কম। দেখো এখানে আমার M এর মান সবচেয়ে কম পাচ্ছি আমি মিথেনে। এরপর নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক মানে M এর মান সবচেয়ে কম? তো M এর মান এখানে সবচেয়ে কম হাইড্রোজেনে। যখন তোমরা প্রশ্নে হাইড্রোজেন দেখবে তখন তোমাদের আর কোনো দিকে তাকানোর দরকার নেই, কারণ হাইড্রোজেনের ব্যাপন হার যে সকল মূল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি। এরপর কোনটির ব্যাপন হার বেশি মানে M এর মান কম? এখানে যদি আমি তুলনা করি, দেখো আমার এখানে অ্যান্সারটি হবে অ্যামোনিয়া। কারণ যদি তোমরা এখানে ইথিনের আণবিক ভর বের করে দেখো, এটা 12 × 2 + 6, এটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ আমার সবচেয়ে কম এখানে অ্যামোনিয়া, তাই আমার এটি হবে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এরপর কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? দেখো ব্যাপন হার সমান তখনই হবে যখন আমার আণবিক ভর সমান হবে। তো দেখো আমরা এখানে জোড়ায় জোড়ায় আণবিক ভর বের করি। এখানে নাইট্রোজেনের আণবিক ভর 28, কার্বন মনোক্সাইডের আণবিক ভরও কিন্তু 12 + 16 মানে 28। তো আমার বাকিগুলো চেক করার দরকার হচ্ছে না, কারণ আমার এখানেই আণবিক ভর সমান হয়ে গেছে, তাই এখানে আমার নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের ব্যাপন হারও সমান হবে। এরপর 27°C তাপমাত্রায় কোন গ্যাসটির RMS গতিবেগ বেশি? যদি আমরা RMS এর এই সূত্রটি লিখি, দেখো CRMS ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই M, অর্থাৎ RMS সমানুপাতিক 1/√M। তার মানে আমার M এর মান যত কম হবে RMS গতি তত বেশি হবে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করো, যার ব্যাপন হার সবচেয়ে বেশি তারই তো গতিবেগ সবচেয়ে বেশি হবে, তার মানে এখানে আমার অ্যান্সার হবে হাইড্রোজেন। এরপর STPতে অক্সিজেন গ্যাসের RMS বেগ কত? তবে STP বলতে বোঝায় আমার এখানে 273 কেলভিন তাপমাত্রা। তো যদি আমি এখানে T ইকুয়াল টু 273 বসিয়ে দেই এবং R এর মান 8.314 বসাই, আর M এর মান মনে রাখবে CRMS বেগ বের করার ক্ষেত্রে আমি M এর মান সবসময় কেজি এককে বসাবো। তো এই ক্ষেত্রে M এর মান হবে 32 × 10⁻³ অর্থাৎ 32 × 10⁻³ কেজি। তো এক্ষেত্রে যদি আমি মানটি বসাই তাহলে আমি এখানে RMS বেগ পেয়ে যাব
তো এই ক্ষেত্রে 49 নম্বরে আমার আরএমএস বেগ আসবে 461.34 মিটার পার সেকেন্ড। এরপর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? দেখো একই প্রশ্ন আগেরটার মতোই, শুধু এখানে তাপমাত্রা হবে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। তো টি এর মান 300 বসালে এবং বাকিগুলো সেম রাখলে আমি এখানে অ্যান্সার পাবো 483.56 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? দেখো তাপমাত্রা স্থির থাকলে যেহেতু আমার আরএমএস বেগ সিআরএমএস √3RT/m, এখানে আর ধ্রুবক এবং টিও যদি স্থির থাকে তাহলে সিআরএমএস বা শুধু আরএমএস সমানুপাতিক হবে 1/√m। তার মানে আমার এম এর মান যত কম আরএমএস বেগ তত বেশি। তো এই ক্রম অনুসারে আমার ক নাম্বার ক্রমটি দেখো সঠিক। এখানে হাইড্রোজেনের এম এর মান সবচেয়ে কম, তারপর নাইট্রোজেন এবং তারপর কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে? দ্রুত ব্যাপিত হবে মানে আমার এম এর মান সবচেয়ে কম হবে। লক্ষ্য করো এখানে নিয়নের এম এর মান সবচেয়ে কম, তাই আমার এম সবচেয়ে দ্রুত ব্যাপিত হবে। পরের প্রশ্ন, 1 মোল গ্যাসের গতিশক্তি কোনটি? গতিশক্তি নির্ণয় সূত্র তোমরা জানো, EK = 3/2 nRT। তো এটা দেখার পর অনেকেই হুট করে খ নাম্বার দাগিয়ে ফেলবে। লক্ষ্য করো এখানে এন এর মান 1 মোল দিয়ে দিয়েছে, সো এন এর মান 1 বসালে আমি পাচ্ছি 3/2 RT, তার মানে অ্যান্সার হবে এখানে ঘ। পরের প্রশ্ন, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেনের গতিশক্তি কত? দেখো এখানে এন এর মান দেওয়া রয়েছে 1 মোল এবং টি 17 ডিগ্রি সেলসিয়াস। টিকে সবসময় আমরা কেলভিন এককে প্রকাশ করব। তো এরপর যদি আমি এখানে এই সূত্রের মানটি বসিয়ে দিই তাহলে আমি এখানে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের গতিশক্তি পেয়ে যাব। আমার গতিশক্তি আসবে 3616.59 জুল। এরপর কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আর্ক? লক্ষ্য করো এখানে একটা বোঝার জিনিস রয়েছে, একটি অণুর গতিশক্তি। আমরা কিন্তু এখানে 1 মোল অণুর গতিশক্তি বের করেছি। তো একটি অণুর গতিশক্তি বলতে বোঝায় আমার 1 মোলে কয়টি অণু থাকে? 1 মোলে কিন্তু আমার 6.023 × 10⁻23 এতগুলো অণু থাকে। তার মানে যদি আমি একটি অণুর গতিশক্তি বা যেটাকে বলা হয় গড় গতিশক্তি বের করতে চাই, সেই সূত্রটি হলো এখানে গড় গতিশক্তি = 3/2 RT/NA। তাহলে যদি আমি এই সূত্রে মানগুলো বসিয়ে দিই তাহলে আমি নাইট্রোজেনের একটি অণুর গড় গতিশক্তি পেয়ে যাব। সেক্ষেত্রে কক্ষ তাপমাত্রা বলতে বোঝায় আমার 298 কেলভিন। আগের প্রশ্নেও আমার কক্ষ তাপমাত্রা বলতে 298 কেলভিন বোঝানো হয়েছে। তাহলে টি এর মান 298 বসিয়ে, আর এর মান 8.314 বসিয়ে এবং একক ভোল্টের সংখ্যা দ্বারা ভাগ করে যদি আমি অ্যান্সারটি বের করি তাহলে আমি এখানে গড় গতিশক্তি পেয়ে যাব। আবার দেখো এখানে গড় গতিশক্তি বলা হয়েছে কত আর্ক। আমি এখানে গড় গতিশক্তি পাচ্ছি মূলত 6.17 × 10⁻21 জুল। তো এটাকে যদি আমি আর্কে রূপান্তরিত করি তাহলে আমার অ্যান্সার আসবে 6.17 × 10⁻14 আর্ক। কেননা আমরা জানি 1 জুল = 10⁻7 আর্ক। সো আমার এখানে অ্যান্সার আসবে ঘ নাম্বার 6.17 × 10⁻14 আর্ক। পরের প্রশ্ন, কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত? দেখো এখানে কিন্তু আমার আবার জুল এককে দেওয়া রয়েছে। তো জুল এককে তো আমরা বের করে ফেলেছি। এটাকে যদি আমি আমার অপশনের সঙ্গে মিলাই অপশনে খুঁজে পাবো না, কিন্তু আরেকটা যদি আমরা মডিফাই করি তাহলে কিন্তু আমার এটা খ নম্বর অপশনের সঙ্গে মিলে যাবে। এরপর 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? দেখো 3 গ্রাম নাইট্রোজেন বলতে বোঝাচ্ছে এখানে n = 3/28। তো টি এর মান যেহেতু 29 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করব এবং এরপর আর এর মান 8.314 বসিয়ে এই সূত্রে বসালে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। আমার মোট গতিশক্তি আসবে 403 জুল। পরের প্রশ্ন, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? আচ্ছা, গতিশক্তি নির্ণয় সূত্রটি যদি আরেকটু লক্ষ্য করি আমরা দেখতে পাই এখানে 3/2 nRT। দেখো এখানে আর তো ধ্রুবক, টি বলতে তাপমাত্রা বোঝাচ্ছে এবং এন বলতে কিন্তু মোল সংখ্যা বোঝাচ্ছে। তো যদি আমার মোল সংখ্যা সমান হয় সেক্ষেত্রে কিন্তু আমার গতিশক্তি নির্ভর করছে শুধুমাত্র তাপমাত্রার উপর।
সো যদি আমরা যে কোনো দুইটি গ্যাস 1 মোল পরিমাণ নেই, সেক্ষেত্রে যদি আমার তাপমাত্রা সমান হয় তাহলে কিন্তু আমার উভয় গ্যাসের গতিশক্তিও সমান হবে। সো এখানে হবে তাপমাত্রা সমান। এরপর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? দেখো আদর্শ গ্যাস সমীকরণ হলো PV = nRT। এখানে যদি n এর মান বের করি, দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে n এর মান হবে n = 44, মানে এটা W এর মান বসালাম /m, m এর মান 44, তার মানে এখানে 1 মোল রয়েছে। তো n = 1 হলে আমার আদর্শ গ্যাস সমীকরণ হবে PV = RT, অর্থাৎ ক নাম্বার। এরপর 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? 8 গ্রাম হিলিয়াম মানে আমার এখানে হিলিয়াম রয়েছে 2 মোল, অর্থাৎ n = 2, তার মানে PV = 2RT, এটা হবে আমার অ্যান্সার। এরপর 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ সমীকরণ কোনটি? দেখো 4 গ্রাম হাইড্রোজেন বলতে বোঝায় 2 মোল হাইড্রোজেন, তার মানে n = 2, তাহলে এক্ষেত্রেও আমার অ্যান্সার হবে PV = 2RT। এরপর 4 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? দেখো 4 গ্রাম হিলিয়াম বলতে বোঝায় 1 মোল হিলিয়াম, অর্থাৎ n = 1। তো তোমরা জানো যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলতে আমাদের বোঝাচ্ছে এখানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ যদি আমি লিখি P + n² a / v², এর সাথে কোন হবে v - nv = nRT। তো যেহেতু n = 1, তাদের ডান পাশে থাকবে RT, আর এখানে n এর মান 1 বসালে আমরা এখানে ক নম্বর অ্যান্সারটি পেয়ে যাচ্ছি। তার মানে আমার এখানে অ্যান্সার হবে 62 এর জন্য ক। এরপর 28 গ্রাম নাইট্রোজেন, দেখো 28 গ্রাম নাইট্রোজেন বলতে বোঝাচ্ছে আমার 1 মোল নাইট্রোজেন। তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার কোনটি হবে? ভ্যান ডার ওয়ালস সমীকরণ যদি আমি তুলনা করি, n = 1 হলে আমার অ্যান্সার আসবে গ নাম্বার। এরপর ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় আন্তঃআণবিক আকর্ষণ বল। কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো এটা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি সব দুই জায়গায় এসে থাকে। তো মনে রাখবে, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে একটি গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেটের মান কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেট = হয় 1। এরপর নিচের কোন গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্ক জেট 1 থেকে বড় হয়, অর্থাৎ জেট > 1? এটার অ্যান্সার হবে ক নাম্বার। এছাড়াও মনে রাখবে, হিলিয়ামের ক্ষেত্রেও জেট 1 থেকে বড় হয়। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্ক জেট <1? দেখো এখানে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে জেট <1 হয়, এবং নিয়ন কিন্তু আমার যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তো এক্ষেত্রে আমার অ্যান্সার হবে আমার গ নাম্বার, মিথেন। এরপর সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে 96%। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়? মনে রাখবে, এক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় হয়, অর্থাৎ N2। আমাদের আজকে লাস্ট কোশ্চেন, বজ্রপাতের সময় যে কোনো স্থানের বায়ুমণ্ডলে কোন অ্যাসিডটি উৎপন্ন হয়? মনে রাখবে, বজ্রপাতের সময় আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। সো আজকে আমরা পরিবেশ রসায়নের প্রথম অংশের এমসিকিউ শেষ করলাম। তো আগামী অংশে আমরা পরবর্তী অংশের এমসিকিউগুলো শেষ করে ফেলব। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, কমেন্ট করে আমাদের জানাতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।